সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শামীম চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত থেকে। আমরা সবাই জানি D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠানে ডেস্টিনি 2000 লিমিটেড এবং তার 45 লক্ষ ক্রেতা, পরিবেশক ও বিনিয়োগকারীর পক্ষ নিয়ে আমরা কথা বলে যাচ্ছি। কন্টিনিউ। আমাদের প্রোগ্রামে এ পর্যন্ত আমাদের অনেক সম্মানিত পিএইচডি বৃন্দ, অনেক লিডার বৃন্দ এসে কথা বলেছেন। আপনারা দেখেছেন সবগুলো কথাই কিন্তু ছিল আমাদের এই 45 লক্ষ মানুষের পক্ষে। আমরা চাই আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড আমাদের কাছে ফিরে আসুক। আমরা চাই আমাদের 45 লক্ষ মানুষ তাদের কর্মসংস্থান ফিরে পাক। আমরা চাই আমাদের বিনিয়োগকারী যারা আছে তাদের বিনিয়োগ ফেরত পাক। তাহলে সেই ক্ষেত্রে সব কিছু মিলিয়ে আজকে আমরা এমন একটা পরিস্থিতির মুখোমুখি অবস্থান করছি, মনে হচ্ছে এই বুঝি ডেস্টিনি চালু হয়ে গেল, কিন্তু চালু হয়েও আবার চালু হয় না। সব কিছু মিলিয়ে আমরা একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে আছি এই 45 লক্ষ মানুষ। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তারা প্রতিনিয়ত মিটিং করেই যাচ্ছে। জুম মিটিং, ফিজিক্যাল মিটিং, অনলাইন মিটিং একটার পর একটা হচ্ছে। গতকাল রাতেও কিন্তু আদালত কর্তৃক যে বোর্ড, সেই বোর্ডের বর্তমান চেয়ারম্যান, তার সাথেও কিন্তু একটা মিটিং হয়েছে। কিন্তু সব কিছু মিলিয়ে আমরা এখনও উত্তর খুঁজে পাচ্ছি না যে আমাদের ভবিষ্যৎটা কখন কিভাবে শুরু হবে, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম কিভাবে শুরু হবে, কখন শুরু হবে, আমরা উত্তর খুঁজে পাচ্ছি না। আমাদের বিনিয়োগকারীরা কখন কিভাবে টাকা ফেরত পাবে, আমরা উত্তর খুঁজে পাচ্ছি না। তাহলে এর জন্য দায়ী কারা, কাদের জন্য আমরা আটকে আছি? সব কিছু মিলিয়ে মোটামুটি আমরা আজকে অল্প সময়ের মধ্যে কিছু বিষয় নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানিত সকলের প্রিয়ভাজন ব্যক্তিত্ব, বর্তমান সেন্ট্রাল পিএইচডি ফোরামের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব এমদাদুল হক পিএইচডি। তো এমদাদ ভাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামীম ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট ভালো রেখেছেন। যেহেতু বেঁচে আছি, এটা হলো সবচেয়ে বড় কথা। এমদাদ ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে গতকালও একটা প্রোগ্রাম হয়েছে বোর্ড কর্তৃক, বিশেষ করে আদালত কর্তৃক যে বোর্ড তৈরি হয়েছে তার বর্তমান চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়ার সাথে, তিনি অনেকগুলো কথা বলেছেন। কিন্তু সব কিছু মিলিয়ে আমরা কি সেই কথা থেকেও কোনো আশ্বাস পেয়েছি, বা আমরা কি মনে করতে পারছি যে আমাদের 45 লক্ষ মানুষের মুক্তি মিলবে, ডেস্টিনি 2000 লিমিটেড চালু হবে? আপনি কি মনে করছেন? ধন্যবাদ শামীম ভাই। বিষয়টি হলো, আমি একটু পিছন থেকে একটু আসি, তাহলে আপনার অনেকাংশে মিলে যাবে। আমরা শুরুতে আসি, যখন আমরা ডেস্টিনি 2000 লিমিটেডে আমরা জয়েন করি বা কর্মকাণ্ড শুরু করি, তখন বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং কি, মাল্টি লেভেল মার্কেটিং কি, এবং পিরামিড স্কিম কি, পঞ্জি স্কিম কি, এই বিষয়গুলি কিন্তু আমাদের জানা ছিল না। তো শুরুতেই যখন আমাদের দেশে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা আসে, জিজিএন আসে, জিজিএন এর ফলে নিউ এ আসে, নিউ এর পরে ডেস্টিনি আসে। যাই হোক, একটা পর্যায়ে আমরা এই সিস্টেমটা দেখার পরে, বোঝার পরে, যখন আমরা বুঝতে পারতেছিলাম যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা ভালো, সিস্টেমের কোনো সমস্যা নেই। আমরা যখন আপনার ডেস্টিনিতে কাজ শুরু করি, তখন আপনার কোনো বিনিয়োগকৃত প্রোডাক্ট ছিল না। 100% প্রোডাক্ট দিয়েই কিন্তু শুরু হয়ে গেছিল। তখন আজকে যেমন আমরা ডায়মন্ড এক্সিকিউটিভ, এই পদবিগুলি কিন্তু আমাদের ছিল না। বাট আমরা একটা জিনিস বুঝতে পারছি, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা একটা ভালো সিস্টেম, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং এই সিস্টেমে 100% প্রোডাক্ট বেস বিজনেস হয়। আমরা প্রোডাক্ট বিক্রি করব, আমাদের কোনো দায়বদ্ধতা থাকবে না, সেলস করব, কমিশন অর্জন করব। এইটা ছিল আমাদের প্রথম। একটা পর্যায়ে এসে যখন আমরা এখান থেকে ব্যক্তি স্বাধীনতা পাবো, অর্থনৈতিক স্বাধীনতা পাবো, রয়্যালিটি পাবো, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য রয়্যালিটি থাকবে, এই ধরনের বক্তব্য থেকে, মোটিভেশনাল ট্রেনিং থেকে আমরা কিন্তু লক্ষ লক্ষ লোক এই সিস্টেমটাকে কেরিয়ার হিসাবে নিয়েছিলাম। 2006 সালের পরে একটা পর্যায়ে এসে বিনিয়োগকৃত প্রোডাক্ট ঈদ করে। যাই হোক,
আমি আপনার কাছে একটা জিনিস বলতে চাই, সেটা হলো ডেস্টিনি 2000 লিমিটেডের 45 লক্ষ লোক, এই 45 লক্ষ লোক কিন্তু একটা চক্রের ভিতরে আমরা পড়ে গেছি। আমরা একটা খুব ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছি। আর এই বিপদের মধ্যে ফেলছেন আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব রফিকুল আমিন সাহেব। ওনার যে উপস্থাপনা, ওনার যেই অঙ্গভঙ্গি, ওনার যেই মানে আপনার আপনার মানুষকে আয়ত্ত করার, যেটা ইনফ্লুয়েন্স করার যে ক্যাপাসিটি, এটা দেখে কিন্তু আমরা কিন্তু আসলে ডেস্টিনি কি আর নেটওয়ার্ক মার্কেটিং কি এটা না দেখে আমরা কিন্তু বুঝতেছিলাম যে রফিকুল আমিনই মনে হয় একটা ডেস্টিনি বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। এখন আজকের এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেখানে বাংলাদেশের 45 লক্ষ লোক, তার মধ্যে 99% লোকই আপনার রফিকুল আমিনের বক্তব্যে মোটিভেটেড হয়ে এই ডেস্টিনিটাকে ক্যারিয়ার হিসেবে নিছে। অনেক লোক চাকরি ছেড়ে আসছে, অনেক লোক আপনার ব্যবসা ক্লোজ করে দিয়ে আসছে, অনেক লোক কেরিয়ার নিতে লেখাপড়া শেষে কেরিয়ার হিসাবে না নিয়ে ডেস্টিনি সিস্টেমটাকে কেরিয়ার হিসাবে নিছে। এখন আমরা তখন অনেক কিছু হইলো আর গেল, সেটা বড় কথা না। আপনি দেখেন, যখন ডেস্টিনি 2000 লিমিটেডের 2012 সালে আপনার লেখালেখি শুরু হয়, লেখালেখি শুরু হয়, আন্দোলন শুরু হয় এবং আপনার ডেস্টিনির বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়। দেখেন, রফিকুল আমিন যেদিন জেলখানায় যায়, সেইখানে আপনার 99% লোক, 99% আমি বলবো, আমি 1% হাতে রেখে দিছি, এরা কেউ বুঝে অন্য কিছু বুঝে নাই, বুঝছিল রফিকুল আমিন জিন্দাবাদ। দেখেন, আজকে আপনার কাছে প্রশ্ন করি, দেখেন আপনি একটু জেনে নেন যে যেদিন রফিকুল আমিন জেলখানায় যায়, সেই দিন আপনার ডেস্টিনি 2000 লিমিটেডের সাধারণ ডিস্ট্রিবিউটর, এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউটর, পিএইচডি ডিস্ট্রিবিউটর, ডায়মন্ড এক্সিকিউটিভের শেয়ার হোল্ডার, ইভেন শেয়ার হোল্ডারও আপনার এই রফিকুল আমিনকে যখন আপনার কাভার ভ্যানে করে নিয়ে যাচ্ছেন জজকোর্ট থেকে, তখন এই লোকগুলি গাড়ির সামনে শুয়ে পড়ছে এবং পুলিশের আঘাতে, তারা ব্যত্যাঘাতে তারা আহত হয়েছেন। এবং এই রফিকুল আমিন জেলখানা যাওয়ার পরেও আপনার আন্দোলন করতে গিয়ে অসংখ্য লোক জেলখানায় পর্যন্ত গেছেন। এখন দেখেন, তখন আপনার ডেস্টিনিতে যখন আপনার এই লেখালেখি শুরু হয়, মিডিয়া যখন লেখালেখি করে, সবাই একদম টপ লেভেলের, রাষ্ট্রের উচ্চ লেভেল থেকেই মেসেজ আসছে যে রফিকুল আমিন একজন প্রতারক, ডেস্টিনি 2000 লিমিটেড একটা প্রতারণামূলক প্রতিষ্ঠান। বাট আমরা 45 লক্ষ ডিস্ট্রিবিউটর এটাকে প্রতিহত করেছি। আমাদের কারণে কোনো অবস্থাতেই ওনাদেরকে প্রতারক বললেও আর আইনগতভাবে তারা কিন্তু এস্টাবলিশ করতে পারে নাই এবং মাঠ থেকে একটা মামলা মোকদ্দমা হয় নাই। এইটার অবদান ছিল কেন? এই 45 লক্ষ লোকের রফিকুল আমিনের প্রতি প্রেম এবং ভালোবাসা। আজকে সেই রফিকুল আমিন সেই ভালোবাসার অপব্যবহার করে ভালোবাসার এই দুর্বলতাকে নিয়ে এই রফিকুল আমিন ডেস্টিনি 2000 লিমিটেডের 2012 সালেই আপনার তার জামিন হওয়ার সম্ভাবনা ছিল, সেই জামিনটাকে উনি ক্যান্সেল করেন এবং প্রশ্ন করা হইলে উনি বলে আমি জানি না। আরে ভাই, আপনি জানেন না, তাহলে যে করেছে আপনি তার ব্যবস্থা তো নেন নাই। এটা যদি শহীদ করে থাকে বা ধরেন ইঞ্জিন শহীদ করে থাকে বা ধরেন সিরাজুমনি করে থাকে, তাহলে উনি তো এটা করে নাই, মোকাবেলা করে নাই, যে তো অ্যাকশনে যায় না, তোমরা কেন এই কাজ করছো? এরপর পাশাপাশি দেখেন, ডেস্টিনি 2000 লিমিটেডকে তখনও চালু করার জন্য বিভিন্ন সংস্থা থেকে নির্দেশনা দিছিল, কিন্তু উনি কিন্তু চালু করতে দেন নাই। এখন আপনার দেখেন, আপনার 2012 সালের পরে যখন আস্তে আস্তে আমরা হাঁটি করে অপেক্ষা করতেছি, যাচ্ছি, তখন আপনার এই রফিকুল আমিন আপনার ডেস্টিনি 2000 লিমিটেডের হেড অফিস আপনার ডিটুকে অ্যাসোসিয়েট নামক ওনার ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা 160টা কোম্পানি, 60টা বা 70টা কোম্পানির এরা দখল করে নিছে। ডেস্টিনির প্রতিষ্ঠানটাকে মাতা সেন্টার থেকে আউট করে দিছে। এটার জন্য কিন্তু রফিকুল আমিন সাহেব পদক্ষেপ নেন নাই।
এবং 2020 সালে আসা 18 সালে এসে উনি বলছে ডেস্টিনির কথা আপাতত বাদ দেন। আমি এই কথাগুলো কেন বলছি দেখেন, যখন 2018 সালে আমরা আন্দোলন শুরু করে ডেস্টিনি 2000 লিমিটেডের তলবি সভা গঠন করে যখন ব্যবসা কার্যক্রম শুরু করতে যাচ্ছিলাম, তখন আপনার বৈশাখী টিভি দিয়ে ওনার ডিটিকে অ্যাসোসিয়েট দিয়ে বাধা সৃষ্টি করে। তো বাধা সৃষ্টি করাতে এখন আমরা আদালতে যখন আমরা শরণাপন্ন হই, সেইখানেও ডেস্টিনিকে অবসায়নের জন্য আপনার আবেদন করা হয়। কে করছেন? রফিকুল আমিন আবেদন করছেন জনাব সিরাজুল মনিরের মাধ্যমে। এখন আমার এই কথা বলার উদ্দেশ্য যে গতকালকে যে আমাদের যে মিটিং আছিল চেয়ারম্যানের সাথে পিএইচডি ফোরামের যে মিটিংটা ছিল, সেখানেও আপনি দেখবেন আমতা আমতা কিছু কর্মকাণ্ড কথাবার্তা কিন্তু। কারণ কি? কারণ যেই ব্যক্তি জেলখানায় থাকা অবস্থায় ডেস্টিনিকে বিলুপ্তি করার জন্য আবেদন করতে পারে, আর সেই লোক বাইরে আসার পরে কতটুকু বাধা সৃষ্টি করতে পারে, এটা আপনার আর আমার বুঝার মনে হয় আমরা কিন্তু বাকি নাই। কারণ আপনার এই যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যারা আছেন, এই তারা কিন্তু অন্তত আমি বেসিক্যালি বললাম মুশফিক নাম এবং ইকবাল জামান, আমরা কালকে চেয়ারম্যানের ইঙ্গিতেও কিন্তু কথা বলতে পারতাম, কিছুটা বুঝছি যে এই দুইটা লোক সম্পূর্ণ রফিকুল আমিনের মাধ্যমে এটা ফ্যাক্ট হয়ে গেছে, এটাকে কি বলে বায়াস হয়ে গেছে। এবং বোর্ডের যে যারা আছে এই বোর্ডের গুলিরও বিভিন্ন ভাবে সে আপনার প্রভাবিত করতেছে, করার কারণেই আজকে সঠিক তথ্যটা সঠিক কর্মকাণ্ডটা কিন্তু হচ্ছে না। বাট এখন আপনার ওই যে লোকজন বলতেছে রফিকুল আমিনের তো কোনো নাই, তাই পরিমাণের টাকা আছে এবং ইনি বিভিন্ন ভাবে এটাকে প্রভাবিত করছে। এই প্রভাবিত করার কারণেই আপনার কিন্তু এগোচ্ছে না। দেখেন, রফিকুল আমিন যদি আপনার ভালো মানুষ হইতো তাহলে সে 45 লক্ষ লোকের কারণে উনি ডেস্টিনির জেল কাটছেন, এই কথা বলতে। আচ্ছা, আমি একটু আপনাকে থামাই। সেটা হচ্ছে আমরা যেই টক শোগুলো করছি ডিটুকে ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়াতে যখন এটা প্রকাশ হয় তখন আমরা অনেকেই কিন্তু এমন কিছু মন্তব্য করছি যে আমরা নাকি শুধুই রফিকুল আমিনের শুধু আমরা বদনাম করছি, শুধু তার বিপক্ষে কথা বলছি। ব্যাপারটা কি আসলে সত্য যে আমরা কি আসলে শুধু ওনার বিপক্ষে কথা বলছি, নাকি আমাদের কথাগুলো ওনার বিপক্ষে চলে যাচ্ছে? গোয়ালের দইওয়ালা যখন দই বিক্রি করে, তার পচা দই আর ভালো দই যেটাই হোক না কেন সে কিন্তু ভালো বলেই কিন্তু প্রকাশ করে। এখন বিষয়টা হলো আপনার এই রফিকুল আমিনের বক্তব্য দেওয়ার পরে যে বক্তব্যগুলি আসতেছে, এগুলো হলো আপনার ইমোশনাল কথাবার্তা। এই যে প্রভাবিত করার কারণেই কিন্তু বিলম্বিত হচ্ছে, আর কিছু না, প্রভাবিত করতেছে। রফিকুল আমিন দেখেন, উনি আগামী কালকেও ওনার মার্কেটিং প্ল্যান শো করবে। আমার কথা হলে একটা আদালত কর্তৃক গঠিত যে বোর্ড, সেই বোর্ডে আপনার একটা মার্কেটিং প্ল্যান, আপনার কয়েকটা মার্কেটিং প্ল্যান এখানে শো করা হয়েছিল এবং যাচাই বাছাই করে আশরাফুল আমিনের মাধ্যমে বোর্ড একটা মার্কেটিং প্ল্যান পাস করেছে, অ্যাপ্রুভ করে ফেলছে। এখন এই মার্কেটিং প্ল্যান অনুযায়ী কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরেই যে মিটিং একটার পর একটা, অনলাইন মিটিং, ফিজিক্যাল মিটিং, এটার পর এটা, তারপরে প্ল্যান শো, এই কাজগুলোই কন্টিনিউ চলে যাচ্ছে। বিশেষ করে যারা নীতি নির্ধারক আছেন, আমি বলবো আমাদের যে সাবেক যে কি বলে ফাউন্ডার পরিচালক যারা আছেন, রফিকুল আমিন সহ শুধু আরও যারা আছেন, তারা পাশাপাশি আদালত কর্তৃক যেই পুনর্গঠিত বোর্ডের চেয়ারম্যান সহ যারা আছেন, সবাই মিটিং নিয়ে ব্যস্ত আছেন। এটা সমস্যাগুলো আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে আমরা 45 লক্ষ মানুষ যেটা আসা অপেক্ষায় বসে আছি, ডেস্টিনি 2000 লিমিটেড চালু হবে, আমাদের বিনিয়োগকৃত টাকা ফেরত দেওয়ার একটা ব্যবস্থাপনা আসবে, এই সব কিছু মিলিয়ে এই কাজগুলো আটকে আছে। একটু আগাতে গেলেই কোনো না কোনো একটা সমস্যা এসে সামনে দাঁড়ায়, আটকে যায় সব কিছু। এখন সমস্যা হচ্ছে এই বিষয় থেকে উত্তরণের জন্য কি করা উচিত, কি করলে আমাদের এই প্রবলেমগুলো কাটবে, আমরা এই মতামতটা আপনার কাছ থেকে জানতে চাই, বা আপনার সাজেশনটা কি এটা জানতে চাই। এখানে আপনার আমাদের করণীয় কি? আমরা যারা সাধারণ ডিস্ট্রিবিউটর, আমি শুরুতে আপনাদের বলছি যে আমরা আসলে ফাইসে গেছি।
আমাদের কাছে দুইটা, একটা জিনিস হইলো প্রথমত আমরা এখানে স্বপ্ন দেখছি, আমরা একটা কেরিয়ার স্বপ্ন দেখে আমরা এখানে একটা আমাদের লাইফের একটা খুব আহ মানে আপনার মূল্যবান সম্পদ সময় আমরা এখানে বিনিয়োগ করে ফেলেছি। 2 নম্বর হলো আমাদের মাধ্যমে যারা আসছে, যারা কেরিয়ার স্বপ্ন দেখছে বা যারা বিনিয়োগ করছে তাদের কাছে কিন্তু আমরা দায়বদ্ধ, বিদায় কিন্তু আমরা কিন্তু লড়াই করে যাচ্ছি। এখন এই লড়াই করার আর এইটাকে উত্তরণ করার জন্য একমাত্র এখন বর্তমানে যেটা আছে বোর্ড। বোর্ড যদি তাদের মনুষ্যত্ববোধ যদি তাদের ভিতরে কাজ করে, ব্যক্তি স্বার্থ ব্যক্তি সুবিধা ত্যাগ করে, তারা যদি 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের স্বার্থে কোনো ব্যক্তির মানে প্রভাবিত না হয়ে, কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত না হয়ে জনকল্যাণের কথা চিন্তা করে যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চালু করার সিদ্ধান্ত নেন এবং কর্মকাণ্ড শুরু করেন, তাহলেই আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। কারণ বোর্ডের আপনার কর্মকাণ্ড ছাড়া আপনার আমাদের এই প্রতিষ্ঠান চালু হওয়া কোনো অবস্থাতেই সম্ভব না। যেমন আমি গতকালকে আমি একটা মিটিং এ আমি বেশি কথা বলি নাই, আমার শারীরিক অবস্থা ভালো ছিল না, ভালো নাই। আমরা আসলে ডেস্টিনি এই যে আশায় 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 আমরা থাকতেছি, কত মানুষ যে শারীরিক ভাবে মানসিক ভাবে আপনার তারপরে সামাজিক ভাবে নির্যাতিত হচ্ছে, এটা কল্পনা অতীত। কিন্তু এটা তাদের ভিতরে অনুশোচনা নাই। অনুশোচনা যদি ভাই মানুষের ভিতরে না আসে তাহলে আপনার করণীয় কি? এখন আমরা হয়তো দেখতেছি যে বোর্ড যদি আপনার এখন বর্তমানে একটু তারাও উদ্যোগ নিচে দেখতেছি, আশা করতেছি ভালো কিছু হবে। তারপরেও যদি বেশি বিলম্বিত হয় তাহলে আমরা যারা ডিস্ট্রিবিউটর আছি আমাদের পক্ষ থেকে আর ওই যে আগামীতে ওই গ্রাহ কর্মসূচি ছাড়া, প্রতিবাদ ছাড়া কোনো উপায় নাই আপনাদের ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে। আর হয়তোবা এই বোর্ড পরিবর্তনের দিকে আপনার আইনি ভাবে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তা আমরা সেই দিকে যাইতে চাচ্ছি না, আমরা তার আগেই আমাদের সমস্যার সমাধান হোক এই আশাটাই কামনা করছি, যে দ্রুত ব্যবসাটা চালু হোক এবং মানুষের বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার একটা গাইডলাইন তৈরি হোক। তো এখন দেখা যাচ্ছে টাইম পাসিং হচ্ছে কিন্তু আদত আমাদের কোনো কাজ হচ্ছে না, বা আমরা যে কাজটা চাচ্ছি সেই কাজটা চালু হচ্ছে না। তাহলে এই যে কালক্ষেপণ, এই যে 1 মাস 3 মাস 90 দিন এইভাবে একটার পর একটা সময় যাচ্ছে, তারা কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রক্ষা করতে পারছে না, এই সমস্যা ওই সমস্যা, এই সার্বিক বিষয়গুলো মিলিয়ে আপনারা সেন্ট্রাল পিএইচজি ফোরাম থেকে কাজ করে যাচ্ছেন, অর্গানাইজ করে যাচ্ছেন, কতদিন পর্যন্ত আপনারা এই কাজটা করে যাবেন? তবে আমরা আশা করতেছি এখন বর্তমানে যে অবস্থায় কিছুটা আপনার গতকালকে মিটিং এ একটা জিনিস বুঝতে পারতেছেন, যে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, যেটুকুনি যদিও বলে নাই, এখানে আমাদের কোম্পানির বর্তমান ফান্ডে মানে টাকা থাকা সত্ত্বেও, কিছু টাকা থাকা সত্ত্বেও কর্মচারীর বেতন দেওয়া যাচ্ছে না। কারণ কি? কারণ এইটা চেক বই এবং সাক্ষরতার মানে আপনার চেক বইগুলো আছে মুশফিকের নাম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মুশফিকের নাম এবং আপনার ইকবাল জামানের দায়িত্বে। ওনারা অফিসেও আসতেছে না, চেকে সাইনও করতেছে না, কর্মচারীর বেতনও দেওয়া যাইতেছে না। তাহলে তার মানে কি? আপনাকে আমাদের বুঝে নিয়েন যে বর্তমানে যে আমাদের যে বোর্ডের চেয়ারম্যান আছে উনিও কিন্তু এই আপনার কাজটা করতে পারতেছে না। এই অন্যান্য যারা বাংলাদেশি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং বোর্ডের ডাইরেক্টর যারা আছে, এরা রফিকুল আমিনের দ্বারা প্রভাবিত হয়ে, এবং ওই যে রফিকুল আমিন বলে 2-3 মাস পরে, 2 মাস পরে, জুলাই পরে, অগস্টের পরে, ওনাদেরও কথা কিন্তু একই অবস্থা যাচ্ছে। যেমন আচ্ছা আপনার ওই দিন আশরাফুল আমিন সাহেব আপনার জিজ্ঞাসা করছিল আপনার মুশফিকের নামের যে ব্যবসাটা চালু করতে সমস্যাটা কোথায়, সমস্যাটা বলেন, সমস্যাটা কি? বলে সমস্যাটা অর্থের সমস্যা, প্রথমত টাকার সমস্যা, দ্বিতীয়ত বলতে অডিটের সমস্যা, তৃতীয়ত আপনার এই সমস্যা। বললে তো এটা করতে হলে, সমাধান করতে গেলে কত কি লাগবে? বলে প্রথমত এটা টাকা লাগবে। বলে কত লাগবে? মানে আপনার 1 কোটি টাকা লাগবে। প্রথম বলছিল 50 লাখ, পরে বলছে 1 কোটি। আশরাফুল আমিন তখন বলছে যে ঠিক আছে, আমি 1 কোটি টাকা আপনার কোম্পানির অ্যাকাউন্টে আমি 1 কোটি টাকা দিব, প্রয়োজনে আমি 1.5 কোটি টাকা কোম্পানির অ্যাকাউন্টে দিব। কিন্তু তারপরে আপনারা আগে সিদ্ধান্ত নেন ব্যবসাটা শুরু করার জন্য কি কি করতে হবে এবং আমাকে জানান, প্রয়োজনে আমি একটা ব্যবস্থা করে আমি দিব। কোম্পানি যেহেতু টাকার জন্য কাজ হচ্ছে না, মুশফিক আনাম সাথে সাথে বললো যে ঠিক আছে, জুন মাসের 30 তারিখের মধ্যে আপনাদেরকে জানাবো।
30 তারিখের মধ্যে। তার মানে কি শাহিন ভাই, শামীম ভাই বুঝতেছেন যে আসলে সমস্যাটা কোন জায়গায়? এতক্ষণ বলতেছে টাকা নাই, আর আশিকুল আমিন তার যে কোনো উপায় তার ত্যাগ স্বীকার করে উনি আপনার এই অর্থটা যোগান দিতে বলছে। আপনি অর্থ নিবেন, অথচ বলতেছেন যে এটা জুন মাসের 30 তারিখে জানাবো। তাহলে কি ব্যাপারটা এখানে এমন দাঁড়ায় না যে আমি আপনার প্রবলেমগুলো সলভ করার জন্য সকল রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করার পরেও আপনি টাইম নিচ্ছেন অনেক, যেটা রফিকুল আমিন স্যারও টাইম নিচ্ছে, আবার তারাও সে একই রকম টাইম নিচ্ছে। তার মানে হচ্ছে তাহলে কি রফিকুল আমিন স্যার এবং তাদের মধ্যে একটা যোগাযোগ রয়েছে, তারা তাদের মতোই কথাগুলো বলছে, আর মাঝখান দিয়ে আমরা ডিস্ট্রিবিউটররা সাফারার। আমরা এক্স্যাক্টলি এখানেই ঘটনা ওটা বললাম না, এটা টোটালি রফিকুল আমিন দ্বারা ফ্যাক্ট হয়ে আছে, তারা একদম পুরা ফ্যাক্ট। এখন উনি যখন করবে তখনই হবে, এটার থেকে বাইডেনের মতো একমাত্র আমাদের উপায় হলো বোর্ড, যে বোর্ডের এই লোকগুলির ভিতরে তারা যদি আপনার ক্যাপাবল হয় এবং আন্তরিকতা এবং সাহসিকতা নিয়ে সামনের দিকে আগায়, তাহলে আপনার কাজটা হয়ে যায়। কারণ আইনত আপনার রফিকুল আমিন এখন যেহেতু বোর্ডের সাথে নাই, তার শেয়ার বাজেয়াপ্ত হয়ে গেছে এবং আপনার কোনো দায়িত্বে নাই, এখন আইনত কিন্তু আপনার সবাই বলতেছে যে ভাই এটা রফিকুল আমিন তো কোনো দায়িত্ব নাই, তাহলে ভোট করে না কেন? এখন বোর্ড যে এইভাবে ফ্যাক্টরি আছে, সেখানে কি করার আছে? এটার জন্য আমাদের একটা শক্ত ভূমিকা নিতে হবে ইনশাল্লাহ। আমরা দেখতেছি যে বোর্ডে আপনি গতকালকেও সারাদিন মিটিং, তারা বোর্ডের 13 জনের ভিতরে 12 জনের ভিতরে আপনার 9 জন সারাদিন তারা মিটিং করছে। তারা এখন একটা অর্গানোগ্রাম তৈরি করার চেষ্টা করতেছে এবং দায়িত্ব নিয়ে কাজটা করবে আশা করা যায়। এরকম একটা ক্ষেত্র হয়তো তৈরি হয়েছে। আর কিছু ঈদের আগে হয়তো আমাদের এরকম একটা কিছু রাস্তাঘাট দেখা যাবে। তো যদিও ঈদের আগে ব্যবসা শুরু করা সম্ভব হবে না, তথাপিও আপনার আশা করতেছি যে ঈদের আগেই কিন্তু একটা রাস্তা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এতটুকু দেখতেছি, আমরা একটা নজরে রাখছি। ওকে, ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে, সেটা আমরা এতদিন পর্যন্ত আমরা জানতাম যে আমাদের যে বোর্ড আছে, সেই বোর্ডের ম্যাক্সিমাম পরিচালকরা এখানে আমাদের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করছে না, তারা দূরে দূরে থাকার চেষ্টা করছে এবং কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এখন বর্তমানে শুনতেছি যে আমাদের যেই পরিচালকরা আছেন, শেয়ার হোল্ডাররা আছেন, তারা অনেকটা অ্যাক্টিভ হয়েছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? তারা কি আসলে অ্যাক্টিভ হয়েছেন? আসলে কি তারা কি আমাদের সাথে বা যারা কাজ করছে তাদের সাথে তাল মিলিয়ে কাজটা করে যাচ্ছেন? ধন্যবাদ শামীম ভাই। আমি যেটুকু জানি আপনার গতকাল পর্যন্ত, আজকে তো আমি এখনো অফিসে যাই নাই, ওনারা ওখান থেকে যতটুকু আমরা মেসেজ পেলাম, ওনারা এখন আপনার একটা পদক্ষেপ নেওয়ার মতন মানে ঐক্য, যেটা আপনার বোর্ডের ভিতরেও কিন্তু 2-3টা গ্রুপে বিভক্ত ছিল বা এখনো আছে, তো সেইখানে আগে ঐক্যে পৌঁছানোর জন্য কর্মকাণ্ড বা কথাবার্তা গুলো চলছে। এবং তারা এতটুকু আমাদেরকে জানিয়েছে যে 25শে মার্চের পরে থেকে যে অফিসে কর্মকাণ্ডগুলি বন্ধ ছিল, ডাইরেক্টররা অফিসে আসেন নাই যে কোনো কারণে হোক, এখন থেকে তারা প্রতিনিয়ত অফিসমুখী হবেন এবং ব্যবসাটা পরিচালনা করার জন্য তারা এগিয়ে যাবেন। এতটুকু আশ্বাসের আমরা পেয়েছি। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা তো প্রতি সময় আশা করি যেন আমাদের এই আশাটাই যেন না ভাঙ্গে, আমরা যেন এখান থেকেই সামনের দিকে এগিয়ে যেতে পারি। ইনশাল্লাহ। তো সবকিছু মিলিয়ে ডিস্ট্রিবিউটররা কিন্তু মাঠের মধ্যে অনেক আশা নিয়ে বসে আছেন বুক বেঁধে, কখন ডেস্টিনি 2000 লিমিটেড চালু হবে, কখন বিনিয়োগের টাকা ফেরত পাবে, এই প্রত্যাশা নিয়ে তারা কিন্তু অপেক্ষায় বসে আছে। আমরা অপেক্ষার প্রহরগুলো গুনছি, কিন্তু এই অপেক্ষার প্রহর গুনতে গুনতে বহু মানুষ কিন্তু পৃথিবী ছেড়ে চলেও যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত তারা কিন্তু তাদের সেই পাওনাটুকু আর পাওয়ার বা ভোগ করার সেই সুযোগটা আর পাবে না। তো এখন লাস্টে আপনার বোর্ডের প্রতি এবং বিশেষ করে রফিকুল আমিন স্যার, এই দুইটা বিষয়ের প্রতি আপনার বক্তব্য কি থাকবে? আমরা কথা বলতে গেলে, রফিকুল আমিন সম্পর্কে বলতে গেলে সবাই বলে আমরা তার বিরুদ্ধে কথা বলি, কিন্তু আমরা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি এবং এটার মাধ্যমে রফিকুল আমিন স্যার যদি বিষয়টা বোঝেন বা এটা যদি 45 লক্ষ মানুষের স্বার্থে উনি যদি মেনে নিয়ে যদি একটা সুন্দর সমাধানের দিকে উনিও যদি সহযোগিতা করেন, তাহলে সব কিছু কিন্তু ইজি হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু ধরা খেয়ে বসে আছি।
রফিকুল আমিন সম্বন্ধে কেন কথা আসে, কারণ আমরা আইনি ভাবে কাগজে কলমে দালিলিক ভাবে আমি দেখাইতে পারবো না যে রফিকুল আমিন মানে আপনার বাধা সৃষ্টি করতেছে, কিন্তু আমাদের যে ইয়াটা আছে আপনার অ্যাজাম্পশন বা চাল চলন কথাবার্তায় যিনি যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে এটা তো আমরা বুঝতেছি, এটা তো বোঝা যায়, তাই না? বুঝে এটা কিন্তু বোঝা যায়। যেমন ধরেন আপনার রফিকুল আমিন যদি আপনার ডেস্টিনি চালুর পক্ষেই থাকতেন, তাহলে উনি প্রথমত কি করতেন, এই ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটরের স্বার্থে উনি কিন্তু মালিক, ডেস্টিনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকগণ সবাই কিন্তু আপনার ইয়ার বাইরে, আপনার এটা কি বলে বর্তমান বোর্ডের বাইরে আছেন, এবং তারা কিন্তু আপনার প্রত্যক্ষ পরোক্ষভাবে ওই ওই এটাকে অ্যাডভাইজারের দায়িত্ব পালন করার মতন অধিকার তারা রাখেন, আর কিছু না হোক। যেহেতু তারা মালিক, তারা কিন্তু আসবেই। সেহেতু আপনার এখন যে বোর্ড আপনার পরিচালনা করার জন্য কাজ করতেছে, এখন এক কথা প্রকাশ, আপনার দেখেন আমাদের অফিসে মাত্র 50 গজ দূরেই হইলো আপনার আম জনগণের পার্টির অফিস, সেখানে রফিকুল আমিন এখানে আসা যাওয়া করেন, মিটিং করেন, অথচ আলিসে আসার জন্য ওনার সময় পান না। উনি ডেস্টিনির জন্য 12 বছর জেল কাটছেন। এই কথাগুলো হয়তো কথাবার্তিগুলো আচ্ছা, যেহেতু আপনি কথা তুলছেন, আমি আপনাকে এই প্রসঙ্গে একটু বলি। সেটা হচ্ছে এই যে আম জনগণ পার্টি, যেটা আম জনতা পার্টি ছিল, এখন চেঞ্জ করে আম জনগণ পার্টি হয়েছে। এখন এই আম জনগণ পার্টি তারা করতে গিয়ে সব জায়গায় ডেস্টিনি নামটা ব্যবহার করছেন। যেহেতু এখন রফিকুল আমিন এখন আইনত ডেস্টিনির সাথে কোনো সম্পৃক্ততা নাই, তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা মিডিয়া বলেন, মানুষ বলেন, তারা ডেস্টিনির পার্টি বলে আম জনগণ পার্টি। তো এই ক্ষেত্রে এটা কি ঠিক হচ্ছে? এটা কি আদৌ ঠিক? না, আমি আপনার বলি, আপনার একটাই বাস্তবতা হলো আপনার কোনো অবস্থাতে ডেস্টিনি 2000 লিমিটেডের যারা সক্রিয় এবং যারা নিষ্ক্রিয় কোনো ব্যক্তি কিন্তু এখানে ডেস্টিনি আম জনগণ পার্টিকে সমর্থন করছে না। কারণ ডেস্টিনির 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের মধ্যে আপনার আমরা যদি মোটামুটি ধরি 50% কিন্তু আওয়ামী লীগ, 50% কাছাকাছি কম বেশি আপনার বিএনপি বা অন্যান্য দল। তাহলে এরা কিন্তু কখনোই কিন্তু আপনার এই রাজনৈতিক দল হিসাবে জনগণ পার্টি না, আম জনগণ পার্টি এটাকে সমর্থন করে না। এখন এটাকে সমর্থন করে কারা? এটাকে সমর্থন করে জিটিকে অ্যাসোসিয়েটেড সামাও, ধরেন আপনার 1-1.5 লোক, বা ধরেন আপনার যারা এখানে আটকানো আছে ওই তারাই আপনার ডিটিকে অ্যাসোসিয়েটেড এমডি চেয়ারম্যান, তারাই আপনার হইলো আপনার আম জনগণের পার্টির নেতা, অমুক তমুক ইত্যাদি। বাট অ্যাকচুয়ালি ডেস্টিনি 2000 লিমিটেডের কোন বোর্ডের এবং কোন শেয়ার হোল্ডার, কোন বোর্ড মেম্বার, তারপরে আপনার সাবেক পরিচালক বা ধরেন আপনার কোন ডায়মন্ড এক্সিকিউটিভ, পিএইচডিরা এই আম জনগণ পার্টির সাথে সম্পৃক্ততা নাই, এবং এই আম জনগণ পার্টি রফিকুল আমিন করছে এটার প্রতি সমর্থনও কারণে। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই আমাদের সাধারণ ডিস্ট্রিবিউটররা ক্ষোভ প্রকাশ করছে, কেন আম জনগণ পার্টির সাথে ডেস্টিনির নামটা সেখানে জুড়ে দেওয়া হচ্ছে সবাই, এবং সেই ক্ষেত্রে সেটা তারা অনেক কষ্ট পাচ্ছে। যেহেতু আম জনগণ পার্টির সাথে ডেস্টিনির 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের কোনো সম্পর্ক নাই এবং তারা সেটা করেও না, তাহলে সেই ক্ষেত্রে রফিকুল আমিন স্যারের কি উচিত না যে ডেস্টিনি নামটা বাদ দিয়ে উনি ওনার পার্সোনাল ইমেজ নিয়ে এই রাজনীতিটা চালিয়ে যাওয়া? আলটিমেটলি রাজনীতিটা তো আমাদের ক্ষতি করেছে, আমাদের 45 লক্ষ মানুষের ক্ষতি করেছে, তাই না? না, তা তো অবশ্যই রাজনৈতিক দল গঠন করে ক্ষতি করেছে। আবার আপনার এটাও আপনার সাথে সাথে আপনি আপনার মনে রাখতে হবে আমাদের সাধারণ ডিস্ট্রিবিউটর যারা আছে, বাট এরা কিন্তু জানে যে আম জনগণ পার্টি করাতে রফিকুল আমিনের ডেস্টিনির প্রতি যে আপনার একটা মানুষের যে আবেগ, যে ভালোবাসা ছিল, সেটাও কিন্তু অনেক দূর আপনার পিছিয়ে গেছে। এখানে এইটা সাধারণ ডিস্ট্রিবিউটররা কিন্তু আপনার এই আম জনগণের পার্টি সমর্থন করে না এবং করতে পারেও না, কারণ এগুলো আপনার এই পার্টি আপনার বড় দূর কিছু হবে এইটাও আমার মনে হয় না।
এটাও মনে হয় না ভাই। ফলে পলিটিক্যাল বিষয়গুলি কিন্তু অনেক কিছু বুঝার জানার অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু একটা পার্টি কিন্তু ইস্টাবলিশড হয়। হুট করে এসেই একটা পার্টি বানাইলে পার্টি ইস্টাবলিশড হবে, এটা হইতে পারে না। ওইটাই না, আমরা দেখতে পাচ্ছি অলরেডি যেখানে রফিকুল আমিন স্যার অলরেডি বিভিন্ন মিডিয়াতে বলে যাচ্ছেন যে ওনার সাথে ওনার সকল ডিস্ট্রিবিউটররা সকলেই আছে এবং উনি পরিচিত হতে চান ডেস্টিনি ব্র্যান্ডের মাধ্যমে। তাহলে আমি তো মনে করি উনি সূক্ষ্মভাবে ডেস্টিনি নামটাকে উনি ব্যবহার করে ওখানে পরিচিতি লাভ করার চেষ্টা করছে এবং সেখানে ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটরের যে একটা রাইট, তাদের যে ডেস্টিনি 2000 লিমিটেড, সেটাকে উনি ব্যবহার করে সেখান থেকে ফায়দা লুটার চেষ্টা করছে। এখন দেখেন, আমরা এই কথাগুলো বলতে গেলেই এখন অনেকেই সমালোচনা করে যে আমরা তার বিপক্ষে কথা বলছি, কিন্তু এগুলো তো বাস্তবতা। আপনিও একজন ডিস্ট্রিবিউটর, আমিও একজন ডিস্ট্রিবিউটর, সব কিছু মিলিয়ে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অধিকার আছে এই কথাগুলো বলার। তাহলে আমরা আমাদের অধিকারগুলো আমরা প্রকাশ করব না? হ্যাঁ, অবশ্যই আমাদের বলা উচিত। ভাই আমি একটা জিনিস বলি, আপনার কথা বুঝছেন, এই যে রফিকুল আমিনের বিপক্ষে কথা, ভাই রফিকুল আমিন যদি ডেস্টিনি 2000 যদি চালুই না হয়, আমাদের যদি স্বার্থ যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগামীতে যদি ডেস্টিনি চালু না হয়, আমাদের যে ক্ষতিগ্রস্ত যদি আমরা পোষাইতে না পারি, আমরা যদি আত্মসম্মান বোধ যদি না ফিরে আনতে পারি, আমরা যদি মানুষের বিনিয়োগের টাকা ফেরত না দিয়ে দায় মুক্ত না হতে পারি, তাহলে রফিকুল আমিনকে সাথে আমার সম্পর্ক ভালো রাখলেই কি না রাখলেই কি, হুইজ রফিকুল আমিন, যেটা আমার ব্যক্তি স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। আমরা তো রফিকুল আমিনকে চিনি আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ড দিকে, আমাদেরকে যে সুযোগ সুবিধা আমাদেরকে একটা তৈরি করার, অন্যরকম একটা কেরিয়ার গঠন করার স্বপ্ন দেখাইছেন বিদেই আমরা রফিকুল আমিনের প্রতি শ্রদ্ধাবোধ আমরা জ্ঞাপন করছিলাম এবং আমাদের ভালোবাসা প্রকাশ করছিলাম। তাহলে ডেস্টিনি 2000 লিমিটেড যদি চালু না হয় এবং মানুষের দায় যদি শোধ না হয়, তাহলে রফিকুল আমিনের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রাইখে লাভ। উনি কি পিন নাকি, উনি কি আউলিয়া নাকি ভাই? ওনার প্রতি একেবারে আমি জান কোরবান দিয়ে দিতে, উনি যা বলছে তা করতে হবে। ব্যক্তির স্বার্থটা তো আমার হাদিসেও তো আছে যে আপনার স্বার্থ রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়া হইলে আপনার ইসলামী শরিয়া মোতাবেক এটা জায়েজ। আমার স্বার্থ রক্ষার জন্য আমাকে এটা করতে হবে। এখন বোর্ডের কোন লোক আপনার মন খারাপ করলো, কোন লোক আপনার কি করলো, কার বিরুদ্ধে কথা গেল, আমার কি এসে গেছে? আমার বাসায় ভাই আমি আপনারে বলি, আমার বাসায় যে 8 বাজার লাগবে, রফিকুল আমিন কি আমার বাজার দিবে? রফিকুল আমিন কি আমার বাসা ভাড়া দিছে? আমার যে ওয়াইফ অসুস্থ হয়েছে, আমার চিকিৎসা খরচের টাকা যাইতেছে, রফিকুল আমিন কি দিছে? সে টাকা আমাকেই অ্যারেঞ্জ করতে হচ্ছে। তা আমি ওনারে একেবারে পীর মাননের কারণটা কি ভাই? আপনি ওনার দ্বারা যখন আমি উপকৃত হব তখনই আমি ওনার প্রশংসা করব, কারণ আমি ওনাকে প্রশংসা করতে বাধ্য না, আমি প্রশংসা করতে আগ্রহী। ওনার লিডারশিপটা আমি মানতে আগ্রহী, বাধ্য না। কারণ মানুষ তখনই একজনকে মানুষ শ্রদ্ধাবোধ ভালোবাসা তৈরি হয় যখন তার সাথে মানুষ বেনিফিটেড হয়, কথায় হোক, বিভিন্ন জিনিস হোক, বেনিফিটেড হোক। আমি তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত, আমি তার বিরুদ্ধে কথা বললে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কেন? কারণটা কি? মানে আমরা এই জায়গাতে একটা বিষয়ের মধ্যে আমরা এখন আটকে আছি, সেটা হচ্ছে আমি আপনাকে বলতে চাচ্ছি, আমাদের প্রোগ্রামগুলো যখন প্রচার হয়, আমাদের বিভিন্ন ভাইয়েরা যখন সোশ্যাল মিডিয়া যখন তার পোস্ট দিয়ে কথাগুলো ব্যক্ত করে, তখন সাধারণ ডিস্ট্রিবিউটর যারা তারা অনেক সময় বিভ্রান্তির মধ্যে থাকে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো এখন সেই ক্ষেত্রে রফিকুল আমিন স্যার বের হওয়ার পর থেকে উনি যে কাজগুলো করেছেন সেগুলা ৪৫ লক্ষ মানুষের পক্ষে যায় না। তারপরে উনি রাজনৈতিক দল করেছেন, সেটাও যায় না। তারপর উনি যে বিভিন্ন রকম চক্রান্তের সাথে উনি কি বলে সম্পৃক্ততা প্রকাশ পেয়েছে মিডিয়াতে আমরা দেখেছি, সেগুলো এটার সাথে যায় না। তাহলে সব কিছু আলটিমেটলি আমরা যখন এগুলো তুলতে যাই তখন মানুষ আমাদেরকে বলে যে আমরা ওনার বিপক্ষে কথা বলি। যাই হোক, আমরা এই বিষয়ে আর কথা বলতে চাই না। আমরা চাই রফিকুল আমিন স্যার, উনি যেহেতু একটা সময় আমাদেরকে কি বলে একত্রিত করেছেন বা আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছেন, আমরা ওনাকে বিশেষ করে মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমের ক্ষেত্রে ওনাকে আমরা একজন শিক্ষক হিসেবে মনে করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে শিক্ষক যদি ভুল করে তাহলে সেই ভুলগুলো আমরা ধরে দিব না, অবশ্যই আমাদেরকে ধরে দেওয়া উচিত। আমরা সেটাই চেষ্টা করছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, যে ভুলগুলোকে তুলে আনবার জন্য, বা ওনার সাথে আরও যারা ভুল করছেন তাদের সেই ভুলগুলো তুলে আনবার চেষ্টা করছি। আমরা লাস্টে একদম চলে আসছি, সেটা হচ্ছে আমরা প্রশান্ত ভূষণ বড়ুয়া, যিনি বর্তমান হাইকোর্ট মনোনীত বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, উনি গতকাল যে বক্তব্যগুলো দিয়েছেন, আসলে এই বক্তব্যের মধ্যে আপনি কি মনে করেন যে
উনি যেভাবে বলেছেন সত্যিকারভাবে ডেস্টিনিকে কামব্যাক করার মতো উনি কোনো কিছু পদক্ষেপ নিতে পারবেন বা নেবেন? উনি আপনার যে বক্তব্য দিয়েছেন, বক্তব্যতে মোটামুটি খারাপ কিছু নাই, সবকিছু মানে ভালোর দিকে যাচ্ছে। উনি চেষ্টা করতেছে ওনার জায়গা থেকে। এখন বোর্ড যদি সহযোগিতা করে, বোর্ড যদি সহযোগিতা করে, অন্য কারো প্রভাবিত না হয় এবং উনি ওনার দিক নির্দেশনাগুলি মানে, তাহলে আমাদের সমস্যাটা খুব অল্প সময়ের ভিতরেই সমাধান হবে আশা করতেছি। আমরা এটা আশা করি, এখনো আমরা আশা করতেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অবশ্যই বর্তমান বোর্ডের কাছে আশা করছি যে আমাদের খুব অল্প সময়ের মধ্যে দ্রুততার সাথে যেই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া উচিত ওনারা এটা নেবেন, আমরা এই প্রত্যাশায় আছি। এবং আমরা এটাও বলতে চাচ্ছি যে D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠান থেকে যতক্ষণ না পর্যন্ত ডেস্টিনি 2000 লিমিটেডের মুক্তি না মিলবে, 45 লক্ষ মানুষের মুক্তি না মিলবে, আমরা ততক্ষণ কথা বলেই যাব। তো মোটামুটি আমরা আজকে সংক্ষিপ্ত প্রোগ্রামে আমরা পর্যালোচনামূলক যে প্রোগ্রামটা করছি আজকে, এখানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনি লাস্ট কিছু বলতে চান। না, আপনারাও ধন্যবাদ। আর লাস্ট টাইম আমি এতটুকু বলবো যে সাধারণ যারা বিনিয়োগকারী আছেন এবং ডিস্ট্রিবিউটর আছেন, আমরা কেউ হাল ছাড়বো না। আমরা ইনশাল্লাহ বিজয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং ডেস্টিনি অবশ্যই চালু হবে। তবে আমি একটু যারা বোর্ড আছেন, বোর্ডের প্রতি আবারও আপনার এই প্রোগ্রামের মাধ্যমে বিনীত অনুরোধ করছি যে দেখেন, দায়িত্ব আল্লাহ পাকের তরফ থেকে আসে। হয়তো আল্লাহ পাক আপনাদেরকে দায়িত্ব দিছে, এই দায়িত্বটাকে রক্ষা করেন। আর যদি দায়িত্বটা অবহেলা করেন, এটার জন্য কিন্তু আপনার সৃষ্টিকর্তার কাছে আপনার এটার একটা হিসাব দিতে হবে। কারণ এতগুলা মানুষের জীবন আপনাদের দিকে তাকায় আছে, আপনাদের মুখের দিকে তাকায় আছে। আর সময় কালক্ষেপণ না করে দ্রুত পদক্ষেপ নিয়ে ডেস্টিনিটাকে চালু করেন এবং আপনারা লাভবান হন এবং ডিস্ট্রিবিউটররা লাভবান হোক এবং আমাদের আত্মসম্মান বোধ ফিরিয়ে আসুক, এই কামনা করে আমি আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ এমদাদুল হক ভাই, আমাদের সম্মানিত আজকের গেস্ট। তো উনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা উনি আমাদের সাথে শেয়ার করেছেন। সব কিছু মিলিয়ে আমরা চাই ডেস্টিনি 2000 লিমিটেড যেভাবে শুরু হয়েছিল, যেভাবে আমরা কাজ করেছিলাম প্রথম 12 বছর, আমরা সেই জায়গায় ফেরত আসতে চাই খুব তাড়াতাড়ি। এবং বর্তমান বোর্ড, আদালত কর্তৃক যে বোর্ড, আপনারা অবশ্যই যথাযথ আপনাদের দায়িত্ব পালন করে আমাদের এই কোম্পানির কর্মযজ্ঞ আপনারা চালু করবেন খুব তাড়াতাড়ি, এই প্রত্যাশা করছি। এবং বিনিয়োগকারী টাকা ফেরত দেওয়ার যে প্রসেসিংগুলো, সেই প্রসেসিংগুলোর একটা রোডম্যাপ আমরা আপনাদের কাছ থেকে অবশ্যই চাইব। D2K ব্যাকগ্রাউন্ড অনুষ্ঠান থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আমাদের সমালোচনা করেন, আমরা সেই সমালোচনাকে সুন্দরভাবেই নিই। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা সমালোচনাটা গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করবেন। এবং আপনারা যারা D2K ব্যাকগ্রাউন্ডে এসে কথা বলতে চান, অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। অবশ্যই আমি আপনাদেরকে কথা বলার সুযোগ দেব এই প্রোগ্রাম থেকে ইনশাআল্লাহ। সব কিছু মিলিয়ে ডেস্টিনি 2000 লিমিটেড মুক্তি পাক এবং যেই কোম্পানি এবং আমাদের পরিচালনা পর্ষদ সহ যাদের নামে মামলা আছে, মিথ্যা মামলা, সেটা প্রত্যাহার হোক এবং সকল বিনিয়োগকারীর বিনিয়োগের টাকা ফেরত আসুক, আমরা এই কামনা করছি। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের D2K ব্যাকগ্রাউন্ডের এই পর্ব শেষ করছি। সবাই ভালো থাকবেন, মহান আল্লাহর ইচ্ছায় এই শুভকামনা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।